সিলেট টেস্টে চালকের আসনে বাংলাদেশ লিড ছাড়িয়েছে 250। বৃষ্টির দিকে তাকিয়ে পাকিস্তান। হামজাদের হেড কোচ ইস্যুতে নতুন টুইস্ট, বেঁকে বসেছেন ক্রিস কোলম্যান। বাফুফের কাছে অর্থ দাবি তার এজেন্টের। বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে মেসি, হ্যাটট্রিকের পরের ম্যাচেই গোল এবং অ্যাসিস্ট করে জেতালেন মায়ামিকে। প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট টেস্টের খবর। লাক্কাতুরায় তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবরে টাইগারদের সংগ্রহ 5 উইকেটে 241 রান। গতকালের করা 3 উইকেটে 110 রান নিয়ে তৃতীয় দিনে খেলা শুরু করে টাইগাররা। পাকিস্তানের পেসারদের দাপটে শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন টাইগার ব্যাটাররা। উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেননি শান্ত। গতকালের করা 13 রানের সাথে আর 2 রান যোগ করতেই কাটা পড়ে তার উইকেট। এরপর হাফ সেঞ্চুরি করেছেন লিটন এবং মুশফিক দুজনই। পাকিস্তানের ঢিলেঢালা ফিল্ডিংয়ে 3 বার জীবন পাওয়া লিটন আউট হয়েছেন 69 রানে। এর আগে টাইগার বোলারদের তোপের মুখে নিজেদের প্রথম ইনিংসে 232 রানে অল আউট হয় পাকিস্তান। আর লিটনের সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ছিল 278। এই মুহূর্তে সিলেটে রয়েছেন সহকর্মী মাহবুব রিমন। সবশেষ খবর জানতে যুক্ত হব তার সঙ্গে। রিমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? সিলেট টেস্টে বাংলাদেশ ব্যাট করছে এবং শেষ মুহূর্তে কিছুক্ষণ আগে লিটনও ফিরে গেছেন, ভালো একটা পার্টনারশিপও হয়েছে। এই যে উইকেটটা, এই উইকেটে বাংলাদেশের জন্য কতটা নিরাপদ মনে হয়? সঙ্গে আরেকটা বিষয় জানতে চাইবো, রমিজ রাজা তিনি ধারাভাষ্য দেওয়ার সময় বলছিলেন পাকিস্তান এখন তাকিয়ে রয়েছে আসলে বৃষ্টির দিকে। সেই বৃষ্টির সম্ভাবনা কতটুকু? তুলনা আপনার কণ্ঠ, আপনি যখন আমাকে প্রশ্নটা করছিলেন, আপনার কণ্ঠে সে উচ্ছ্বাস আসলে টের পাচ্ছিলাম। আপনি জানতে চেয়েছিলেন, প্রথম প্রশ্ন ধরেই যদি বলি যে কত রান সেভ, যে রানটা হয়েছে, আপনি যদি সিলেটের ইতিহাস টানেন, অন্তত গেল 5টা টেস্টের ইতিহাস, এই রানটা কিন্তু ইতোমধ্যে সেভ। অর্থাৎ 200 রান চেস করেই কিন্তু কোনো প্রতিপক্ষ জিততে পারেনি। সেখানে তো বাংলাদেশের ইতোমধ্যে লিডটা প্রায় 300 ছুঁই। এখন আসলে দেখার বিষয় মুশফিক রহিম এবং মেহেদী হাসান মিরাজ এই রানটাকে আসলে কত বড় করতে পারেন। জানে যে এখনও কিন্তু পিওর 2টো দিন রয়েছে, একটা সেশন বাকি রয়েছে। এই সেশনের কথাও বাদ দিলে অর্থাৎ 180, 30, 210, এখনও 230 ওভারের মতো খেলা বাকি রয়েছে। বাংলাদেশ দল চাইবে, গতকাল নাহিদ রানাও কিন্তু বলেছিলেন যে লিডটাকে যত তিনি বড় করতে চান। তবে আমার মনে হয় যে বাংলাদেশের জয়ের যে অন্তত যে রানটা দরকার, সে রানটা হয়ে গেছে। তবে ক্রিকেট তো আসলে সবসময় একটা অনিশ্চয়তার খেলা এবং এই উইকেটও আসলে বোলারদের জন্য খুব একটা বেশি কিছু নেই। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ চাইবে লিডটাকে বড় করতে। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি। রমিজ রাজা যেটা বলেছেন সেটা তিনি বলতেই পারেন। তবে এখানে যারা গণমাধ্যম কর্মীরাও এসেছেন ঢাকা থেকে কভার করতে, তারাও কিন্তু একটা প্রশ্ন বারবারই করছেন যে এই টেস্টটা আদৌ কি 5 দিন যাবে? এবং শেষ পর্যন্ত যদি বাংলাদেশ দল আজকে 400 রানের মতো করে ফেলে, হয়তো বাংলাদেশ আজকেই হয়তো ডিক্লেয়ার করে দেবে। সেক্ষেত্রে একটা বিষয় কিন্তু আপনি ধরে নিতে পারেন, এই টেস্টটা বাংলাদেশ এই টেস্টটা অন্তত 5 দিনে যাবে না। আর বৃষ্টি হওয়ার রমিজ রাজাকে কিন্তু একটু হলেও অপেক্ষা করতেই হচ্ছে, কারণ সিলেটের পূর্বাভাস বলছে বৃষ্টির সম্ভাবনা আছে, তবে সেটা রাতে। গতকাল রাতেও কিন্তু এক পশলা বৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে হয়তো বা বৃষ্টি এ দফায় পাকিস্তানকে বাঁচাতে পারবে না। তুলো, নিশ্চয়ই আপনার আরও প্রশ্ন আছে এবং নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা আরও খবর জানার চেষ্টা করবো এবং এই লাক্কাতুরা যে খেলা হচ্ছে সেখানকার খবর দর্শকদের জানানোর চেষ্টা করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সবুজ ঘাসের নায়ক আর বক্সিং রিংয়ের যোদ্ধা, এবার এক মঞ্চে 2 হামজা। ব্রিটিশ বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী আর বক্সার হামজা উদ্দিন। রবিবার কার্ডিফে যেন হয়ে উঠেছিল 2 প্রবাসী বাংলাদেশিদের জন্য মিলন মেলা। আর এই বিশেষ আয়োজনকে আরও রঙিন করেছে বেঙ্গল ড্রাগন ফাউন্ডেশন এবং মিডিয়া পার্টনার ইউকে বাংলাদেশ আলট্রাস। হামজা চৌধুরীর চিরচেনা হাসিমুখ, কতবার কত অনুষ্ঠানে মঞ্চে উঠেছেন, কিন্তু এবারের অভিজ্ঞতাটা অন্যরকম। কারণ এক মঞ্চে 2 হামজা। হামজা চৌধুরীর পাশে হামজা উদ্দিন। একজন ফুটবলের সবুজ ঘাসে দেশের স্বপ্ন বয়ে চলেছেন, আরেকজন বক্সিং রিংয়ে ওড়াচ্ছেন লাল সবুজের পতাকা। 2 হামজা কার্ডিফ মেট্রোপলিটন স্টেডিয়ামের প্রাণবন্ত এক কমিউনিটি অনুষ্ঠানে।
দুজনই ব্রিটিশ বংশোদ্ভূত, দুজনের বাড়ি সিলেটে। এক ফ্রেমে দুই অনুপ্রেরণার গল্প। একদিকে ফুটবলার হামজা, যিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নতুন আশার প্রতীক। অন্যদিকে বক্সার হামজা, যুক্তরাষ্ট্রের ওয়েলসে জন্মগ্রহণ করা এই ব্রিটিশ বাংলাদেশি তারকা এরই মধ্যে 6 বারের বেশি জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন, জিতেছেন আন্তর্জাতিক স্বর্ণপদক আর গড়েছেন ব্রিটিশ ইতিহাসে সর্বকনিষ্ঠ দ্বৈত সিনিয়র এলিট চ্যাম্পিয়নের রেকর্ডও। 2023 সালে ম্যাচরুম স্পোর্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই মূলত আলোচনায় আসেন হামজা উদ্দিন। বর্তমানে পেশাদার ফ্লাইওয়েট বিভাগে তার রেকর্ড 6-0 অপরাজিত। স্বপ্ন দেখেন প্রথম ব্রিটিশ বাংলাদেশী হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট জয়। দুই হামজা, দুই ভিন্ন খেলা, কিন্তু লক্ষ্য একটাই, বাংলাদেশকে বিশ্বমঞ্চে গর্বিত করা। বেঙ্গল ড্রাগন ফাউন্ডেশনের আয়োজন দুজনকে এক করেছে, আর দারুণ এই উদ্যোগে মিডিয়া পার্টনার হিসেবে কাজ করেছে ইউকে বাংলাদেশ আল্ট্রাস। দুই হামজাকে উপহার দিয়েছে নিজস্ব কনসেপ্ট কিটও। তানজিম ওসিম, স্টার প্লে। এই হামজাদের হেড কোচ ইস্যুতেই এবার নতুন টুইস্ট। ওয়েলস জাতীয় দলের সাবেক কোচ ক্রিস কোলম্যান বেঁকে বসেছেন। কোলম্যানকে রাজি করাতে বাফুফের কাছে বড় অঙ্কের অর্থ দাবি করেছে তার এজেন্ট। কিন্তু বাড়তি এই অর্থ দিয়ে বাফুফে কোচ হিসেবে কোলম্যানকে আনবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এজেন্টের সাথে বোধহয় এখনো পর্যন্ত তাদের যে ক্রিস কোলম্যানের এজেন্টের মারপ্যাচে পড়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জানা গেছে গ্যারেথ বেলের সাবেক এই কোচকে আনতে বড় অঙ্কের অর্থ দাবি করেছে কোলম্যানের এজেন্ট। অর্থের পরিমাণটা এতই বড় যা কোলম্যানের প্রায় 2 মাসের বেতনের সমান। আর এখানেই সিদ্ধান্ত নিতে পারছে না বাফুফে। কোচ আনতে তৃতীয় পক্ষ বাগিয়ে নিতে চায় বড় অঙ্কের অর্থ। কোলম্যানের এজেন্টই যে বড় সমস্যা তা পরিষ্কার ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কথাতেও। এজেন্টদের সাথে কথা বলছে এবং সেই এজেন্টদের সাথে কথা বলেই কিন্তু আসলে আমরা নিশ্চিত করব যে আমাদের পরবর্তী কোচ কে হতে যাচ্ছে। বাট এর ভিতরে আমি যতটুকু শুনলাম যে আমরা যাকে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, যে আমাদের যে কোলম্যান, তার বিষয়ে সার্বিকভাবে ইতিমধ্যে ফেডারেশন যে সহযোগিতা চেয়েছে সেই সহযোগিতা প্রদান করার জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং ইতিমধ্যে সেই সম্মতি জ্ঞাপন করেছি। কিন্তু আমি যতটুকু বাফুফে প্রেসিডেন্টের সাথে কথা বলে শুনলাম যে তার যে এজেন্ট রয়েছে সেই এজেন্টের সাথে বোধহয় এখনো পর্যন্ত তাদের যেই বোঝাপড়াটা রয়েছে সেটা এখনো শেষ হয়নি। যদি এই মাস্টারমাইন্ডকে আনা না যায় তবে বাফুফের বিকল্প কি? আর একটু অপেক্ষা করতে হবে যে আসলে কোলম্যানকে শেষ পর্যন্ত আমরা পাবো কিনা। আর যদি না পাই তাহলে আমাদের সেকেন্ড যে চয়েস আছে তাকে আমরা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া রয়েছে। ইতিমধ্যে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। গেল 15 মে চুক্তি করার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের নতুন হেড কোচের নাম। তবে 2 দিন পেরিয়ে গেলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফে। তাই এখন দেখার অপেক্ষা কবে নাগাদ হামজা সমিতদের নয়া হেড কোচের নাম চূড়ান্ত করতে পারে বাফুফে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। হামজাদের কোচ এবং দেশের ফুটবলের সার্বিক অবস্থা নিয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে যুক্ত হতে চাই সহকর্মী মুশফিকুর রহমানের সাথে। তিনি রয়েছেন মতিঝিলে। মুশফিক, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। হামজাদের কোচ নিয়ে তৈরি হয়েছে নতুন করে ধোঁয়াশা। এই কোলম্যানের এজেন্ট যে অর্থ দাবি করেছে সেটা দিতে যাচ্ছে না বাফুফে। সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে, কোলম্যান কি বাংলাদেশের ডেরায় আসবে নাকি অন্য কাউকে ভাবছে বাফুফে? তৌহিদ, আসলে একটা বিষয় বলেন, একটা মানুষের জীবনে বা একটা প্রতিষ্ঠানের সময়ে অনেক রকমের ব্যাপার থাকে না, চড়াই উতরাই, ওঠানামা, ভালো মন্দ। তো আমার মনে হয় এই মুহূর্তে বাফুফের সবচাইতে কঠিন সময়টা পার করছে এবং এই কঠিন সময়টার যে কারণ সেটি হচ্ছে জাতীয় ফুটবল দলের অর্থাৎ হামজা জামালদের কোচ নির্ধারণ করা। এবং সেই জায়গায় যখন কোলম্যানকে নেবার জন্য যে অতিরিক্ত অর্থের প্রয়োজন ছিল সেই অর্থের ব্যবস্থা হলো, ক্রীড়া প্রতিমন্ত্রী সেই ব্যবস্থাটি করে দিলেন। তারা মন্ত্রণালয়ে জানিয়ে দিয়েছে যে তাদের কোনো সমস্যা নেই, টাকা দেবেন। ঠিক সেই সময় নতুন সংকট, কোলম্যানের এজেন্ট তিনি বলছেন যে না, তাকে একটা মোটা অঙ্কের টাকা দিতে হবে। এবং সত্যি আপনি জেনে অবাক হবেন যে এই টাকাটা বাফুফের জন্য আসলে কষ্টসাধ্য দেওয়া। $50,000 থেকে $60,000 মতো তিনি চেয়েছেন এবং তার বক্তব্য হচ্ছে এই টাকা যদি তুমি আমাকে দাও তবে কোলম্যানকে তোমাদের সঙ্গে সাইন করিয়ে দেবো। তো এই যখন অবস্থা তখন বাফুফে আসলে দর কষাকষি করছে এবং সেই জায়গায় দর কষাকষির অঙ্কটা কোন জায়গায় যে দাঁড়াবে সেটা এখনো বলা মুশকিল। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাইছে কোলম্যানকে নিতে এবং সেক্ষেত্রে যতটা সম্ভব তারা এগিয়ে যেতে পারে চান তাদের সামর্থ্যের ভেতর থেকে।
মুশফিক, ফেডারেশন কাপের ফাইনাল নিয়ে একটা নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। মোহামেডান তারা নিরপেক্ষ ভেন্যু চাইছে, তারা বসুন্ধরা কিংসের মাঠে খেলতে চাইছে না। আগামীকালকে ফাইনাল, সবকিছু মিলে কি মনে হচ্ছে আগামীকাল ফাইনালকে মাঠে করাবে? তো এটাও একটা মধুর সংকট আসলে ফুটবল ফেডারেশনের জন্য, বিশেষ করে বাফুফে সভাপতি তাবিদ আউলের কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে ফেডারেশন কাপের ফাইনালটা আগামীকাল মাঠে গড়াবে কি না। আপনি জানেন যে নির্ধারিত সূচি অনুযায়ী ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচটা হবার কথা বসুন্ধরা কিংস অ্যারেনায়, এবং সেখানে প্রতিদ্বন্দ্বী স্বাগতিক বসুন্ধরা কিংস এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী দল ঢাকা মোহামেডান। কিন্তু সাদা কালোরা একটি অভিযোগ দায়ের করেছে, অভিযোগ এবং দাবি যে তারা এই ভেন্যুতে খেলতে চান না, কারণ সেই ভেন্যুটা কখনো নিরপেক্ষ হয় না, এমনটি তারা দাবি করে নতুন অন্য একটি নিরপেক্ষ ভেন্যু দাবি করেছেন। কিন্তু সেই জায়গায় যেটা ঘটেছে, এটা যেহেতু পূর্ব নির্ধারিত, সে কারণে এই সংকট নিরসনের জন্য আজকে একটি বৈঠক ডাকা হয়েছে, এবং সেই বৈঠকে চিঠি দিয়ে ফুটবল ফেডারেশনের কম্পিটিশনস ডিপার্টমেন্ট থেকে চিঠি দিয়ে দুই দলের প্রতিনিধি ডাকা হয়েছে। তাদের সঙ্গে সরাসরি বাফুফে সভাপতি তাবিদ আওয়াল নিজেই কথা বলতে চান, এবং বিকেল 4টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে, এবং এই বৈঠকের পরে এই বৈঠকের মধ্য দিয়ে কিন্তু এটা একটা সমাধান করার চেষ্টা করা হবে। যদি বসুন্ধরা কিংসকে রাজি করানো যায় অন্য ভেন্যুতে খেলতে, তবেও কিন্তু জটিলতা রয়ে গেছে। আমরা জানি না যে আসলে বসুন্ধরা কিংস রাজি হবে কিনা অন্য ভেন্যুতে খেলতে। যদি রাজি হয় তবে সংকট রয়েছে, কারণ খেলার বাকি আছে মাত্র কয়েক ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টা বা 22 ঘন্টার মতো। এই অল্প সময়ের মধ্যে কিভাবে অন্য একটা ভেন্যুতে একটা ফাইনাল ম্যাচ আয়োজন করা যেতে পারে, সেটা একটা প্রশ্নের ব্যাপার। এবং সেই ভেন্যু যদি আপনি অল্টারনেটিভ চিন্তা করেন, জাতীয় স্টেডিয়াম কিন্তু খেলার অনুপযোগী। এখন যদি আপনি খেলতে চান নিরপেক্ষ ভেন্যুতে, তাহলে আপনাকে ঢাকার বাইরে যেতে হবে। সেক্ষেত্রে কুমিল্লা একটা ভেন্যু রয়েছে, গাজীপুর রয়েছে, বা ময়মনসিংহ রয়েছে, বা মানিকগঞ্জ রয়েছে। কিন্তু এত দ্রুত, কম সময়ের মধ্যে এত দ্রুত কিভাবে আয়োজন করা সম্ভব, সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় সম্পূর্ণ নির্ভর করছে মোহামেডানকে আসলে মানিয়ে নেওয়ার জন্য, এবং আমার ধারণা যে বাফুফে সভাপতি সেই কাজটি করবেন, এবং যাতে ম্যাচ নিরপেক্ষভাবে পরিচালনা করা হয় সেই বিষয়টাকে হয়তো গুরুত্ব দিয়ে এই সমস্যাটাই সমাধানে আসবেন। তৌহিদ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। থাকুন সেখানে, নিশ্চয়ই আপনার মাধ্যমে এই মিটিংয়ের পরবর্তী আপডেট আমরা দর্শকদেরকে জানাতে পারবো। কর্নার্সে ফুটবল বিশ্বকাপের আসর আর মাত্র কয়েকটা দিন বাকি, আর এরই মধ্যে বাংলাদেশের ফুটবল প্রেমীরা আবারও ভাগ হয়ে পড়েছে আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থনে। ফুটবল উন্মাদনার আঁচ পাহাড়ি জেলায় লেগেছে একটু ভিন্নভাবে এই দুইটি সেতুকে ঘিরে। এখানকার ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকরা এখন লিপ্ত তর্কযুদ্ধে। রাঙ্গামাটির প্রতিনিধি মিশু মল্লিকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ব্রাজিলের সাথে আর্জেন্টিনা মেলানো যায় না, কারণ ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। সে জায়গায় তারা 3 বারের বিশ্বের বের হলো, তাও এটা কোটা কিছুটা দুর্নীতির মাধ্যমে। 5 বারের বিশ্বকাপ, এটা একটা এমন একটা সম্পর্ক ব্রাজিলের ফ্যানদের জন্য, এই সম্পর্কের বাইরে তারা যেতে পারে না। ঠিক যেন সেই তর্কের আগুন। রাঙামাটির আসাম বস্তি এখন সরগরম। মাঠের ফুটবল এখনো শুরু হয়নি, কিন্তু পাহাড়ি এই জনপদে ফুটবলের উন্মাদনা ইতিমধ্যেই ঝড় তুলেছে কাপ্তাই হ্রদের বুকে দাঁড়িয়ে থাকা দুই সেতুকে ঘিরে। দুটি সাধারণ কংক্রিটের সেতু এখন হয়ে উঠেছে ফুটবলীয় শ্রেষ্ঠত্বের জ্বলন্ত প্রতীক। এক পারে সাম্বার রং, অন্য পারে আকাশি সাদার জয়গান। দর্জি বাড়ির সেলাই মেশিনগুলো এখন থেমে নেই। ব্রাজিল আর্জেন্টিনার পতাকা তৈরিতে ব্যস্ত কারিগররা। কাপ্তাই উপজেলা এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান সংযোগস্থল এই ব্রাজিল সেতু সবসময় সরব। ব্রাজিল ভক্তদের দাবি, যাতায়াতের এই গুরুত্ব আর ঝলমলে রঙের বন্যাই প্রমাণ করে তাদের জয়। দীর্ঘ ট্রফি খরার পর এবার সাম্বা ব্রিগেড মরিয়া, তাই বিশ্বকাপের ঢের আগেই সেতু ঘিরে উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে। আমি সবসময় বলি কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা আমার মুখ দিয়ে আসে না, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উঠবে, আমরা এখানে এসে সে সময় ছবি তুলি আর খুব আনন্দ আয়োজন করি। ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে অনেক ভালো একটা হাইপ চলে। ঠিক বিপরীতে আর্জেন্টিনা সেতু। যাতায়াত কম হলেও ফুটবল আড্ডার উত্তাপে এখানে বাতাসও কাঁপে। 2022-এর বিশ্বজয়ের সেই মাদকতা এখনও প্রতিটি ইটে লেগে আছে। মারাদোনা থেকে মেসি, পুরো ফুটবল ইতিহাস যেন এই আকাশি সাদা রঙে মিশে আছে। গতবারের বড় পর্দার সেই রোমাঞ্চ এবার দ্বিগুণ উন্মাদনায় ফিরিয়ে আনতে চায় আর্জেন্টাইন ভক্তরা। বিশ্বকাপের আগে যেন ওই ব্রিজটা একটু রং করলে আমেজটা একটু বাড়বে। এই জায়গায় একটা উত্তেজনাপূর্ণ সবসময় লেগে থাকে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে। আমার সমর্থন আর্জেন্টিনা যখন আসে তখন তো এটা যখনই হোক টাইমে ওই খেলাটা উপভোগ করি আমি। শুধু সমর্থক নয়, এই দুই সেতু এখন পর্যটকদেরও চুম্বক। প্রতিদিন শত শত মানুষ ছুটে আসছেন শুধু এই দুই সেতুর অসাধারণ সাজ দেখতে। এক পারে সাম্বা নাচের তাল, অন্য পারে নীল সাদার জয়ধ্বনি। কাপ্তাই হ্রদের বুকে দাঁড়িয়ে থাকা এই দুই সেতু যেন লাতিন আমেরিকার এক টুকরো জাদু নিয়ে এসেছে পাহাড়ে। আমি চাই বারংবার এরকম করে। আমাদের দেশে একটা ফুটবল সংস্কৃতি,
গড়ে উঠুক। যখন ম্যাচগুলিতে জেতে আমাদের এই দলগুলো, তখন এখানকার সমর্থকরা এসে উল্লাস করে, মিছিল করে, খানাদানা করে। রাঙ্গামাটিতে এটা আসলে দুইটা খুব পজিটিভ, সুন্দর এবং আকর্ষণীয় জায়গা হিসেবে ইতিমধ্যে পরিচিত হয়ে গেছে। ভৌগোলিকভাবে হাজার মাইল দূরে থাকলেও রাঙামাটির এই দুই সেতু ব্রাজিল আর আর্জেন্টিনাকে একই সুতোয় গেঁথে দিয়েছে। মাঠের লড়াই শুরু হতে এখনো সময় আছে, কিন্তু পাহাড়ের এই জনপদে রং আর আবেগের লড়াই ইতোমধ্যেই জমে উঠেছে। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। ফুটবলের ইতিহাসে কিছু নাম শুধু খেলোয়াড় নয়, এক একটা অনুভূতি। একদিকে লিওনেল মেসির নীরব জাদু, অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর অদম্য উচ্চাকাঙ্ক্ষা। 2 দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলকে শাসন করা এই দুই মহাতারকা এবার হয়তো শেষবারের মতো নামছেন বিশ্বকাপের মঞ্চে। কেউ পূর্ণ করেছেন স্বপ্ন, কেউ এখনও ছুটছেন অধরা ট্রফির পেছনে। তবু দুজনের লক্ষ্য একটাই, বিদায়ের আগে একেবার বিশ্বকে মুগ্ধ করা। ফুটবল মাঠের আলো যখন ম্লান হয়ে আসে, তখনও দুই কিংবদন্তির ছায়া পড়ে থাকে সবুজ ঘাসে। একজন আকাশি সাদা জার্সিতে, অন্যজন লাল সবুজে। লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো 2 দশকেরও বেশি সময় ধরে যারা ফুটবলকে শুধু খেলা নয়, এক অমর প্রেমে পরিণত করেছেন। 2022 সালে কাতারের রাতে মেসি যখন বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করলেন, তখন মনে হয়েছিল খুদে জাদুকরের ক্যারিয়ারের বৃত্ত সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু ফুটবলের প্রতি অদম্য তাড়না তাকে আবারও টেনে এনেছে। রোনালদোও থামেননি। চিরপ্রতিদ্বন্দ্বী দুই মহাতারকা এবার উত্তর আমেরিকার মাটিতে নিজেদের শেষ বিশ্বকাপ লড়াইয়ে নামছেন। কাতারের পর মেসি বলেছিলেন আর কিছুই পাবার নেই। দোহায় সেই জাদুকরী ফাইনালের পর তিনি ভেবেছিলেন এটাই হয়তো শেষ, কিন্তু ভাগ্য তার জন্য আরো বড় মঞ্চ রেখে দিয়েছিল। পিএসজি ছাড়ার পর ইন্টার মায়ামিতে নতুন অধ্যায়ের শুরু। জিতেছেন MLS কাপ। 2024 সালে কোপা আমেরিকায় আর্জেন্টিনা আবারও চ্যাম্পিয়ন হয়েছে তার নেতৃত্বেই। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই হয়েছেন শীর্ষ গোলদাতা। এখন তিনি আন্তর্জাতিক ফুটবলে 200 ম্যাচের মাইলফলক থেকে মাত্র 2 ম্যাচ দূরে। বিশ্বকাপে খেলেছেন রেকর্ড 26 ম্যাচ, গোল 13টি, ক্লোসার 16 গোলের রেকর্ড ভাঙার সুযোগ তার সামনে। আর্জেন্টিনার গ্রুপ প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও যুক্তরাষ্ট্র। আর মেসির 39তম জন্মদিনের ঠিক 3 দিন পর ডালাসে খেলবেন জর্ডানের বিপক্ষে। রোনালদো একটু এগিয়ে আছেন বয়সে। 41 বছর বয়সেও তার ক্ষুধা কমেনি। বিশ্বকাপের সোনালী ট্রফিটা এখনও তার হাতে ওঠেনি। সেই আকাঙ্ক্ষা নিয়েই তিনি শেষবারের মতো লড়তে নামছেন। 2006 সালে সেমিফাইনালের পর পর্তুগাল বিশ্বকাপে খুব বেশি সাফল্য পায়নি, কিন্তু এবার দলকে নিয়ে স্বপ্ন দেখছেন CR7। 226টি আন্তর্জাতিক ম্যাচ খেলে রেকর্ডের মালিক রোনালদো। আল নাসরে রয়েছেন দারুণ ফর্মে। কোচ রবার্তো মার্টিনেজ তাকে অবিশ্বাস্য প্রশংসায়ও ভাসিয়েছেন। গ্রুপ পর্বে পর্তুগাল লড়বে কলম্বিয়া, উজবেকিস্তান ও ডেমোক্রেটিক রিপাবলিকার কঙ্গোর বিপক্ষে। আর ব্যক্তিগত লক্ষ্য বিশ্বকাপে নিজের 8 গোল বাড়ানো এবং নকআউট পর্বে প্রথম গোল করা। সবচেয়ে বড় রোমাঞ্চ অপেক্ষা করছে ফুটবল প্রেমীদের জন্য। যদি আর্জেন্টিনা ও পর্তুগাল নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়, তাহলে 11 জুলাই কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারেন মেসি ও রোনালদো। ফুটবলের এই দুই মহানায়কের শেষ লড়াই, এক যুগের প্রতিদ্বন্দ্বিতা, অসংখ্য রাতের রোমাঞ্চ। আর এবার হয়তো শেষবারের মতো তারা একে অপরের মুখোমুখি হবেন বিশ্বকাপের মঞ্চে। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, তত যেন তরুণ হচ্ছেন লিওনেল মেসি। সিনসিনাটির বিপক্ষে হ্যাটট্রিকের পর এবার তার জাদুতেই পোর্টল্যান্ড টিম্বার্সকে 2-0 গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক মায়ামি। চতুর্থ মিনিটে দারুণ সুযোগ তৈরি করেন স্বাগতিকরা, তবে মেসির নিশ্চিত গোল ফিরিয়ে দেন পোর্টল্যান্ডের গোলরক্ষক। 31 মিনিটে মেসি ম্যাজিকে লিড পায় মায়ামি। ডি বক্সে পাওয়া বল নিখুঁত শটে জালে জড়ান এই সুপারস্টার। দ্বিতীয় গোলটিও আসে মেসির জাদুতেই। চিরচেনা ড্রিবলিংয়ে 5 ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল দেন বার্তেমেকে। কোনো ভুল করেননি ফরওয়ার্ড। দ্বিতীয়ার্ধে বারবার আক্রমণে গিয়েও আর গোল আদায় করতে পারেনি মায়ামি, আর তাতে 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির দল। শেষ করব সদ্য পাওয়া খবর দিয়ে। 250 কোটি টাকার শেয়ার কেলেঙ্কারির অভিযোগে সাকিব আল হাসান সহ 15 জনের নথি জব্দ করেছে দুদক। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে এই নথি জব্দ করা হয়, তবে বিষয়টি এখনও তদন্তের আওতায় আছে। তদন্ত সুষ্ঠু করার পদক্ষেপ হিসেবেই এই নথি জব্দ করেছে দুদক। এর আগে শেয়ার বাজার কারসাজির মাধ্যমে শত কোটি টাকা আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছিল। আজকে খেলাও থামবে না, খবরও থামবে না। স্টার প্লের সঙ্গেই থাকুন।